नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे कदाचित् कालिन्दितटविपिनसङ्गीततरलो मुदाभिरिनारीवदन कमलासदमधुप रमा शम्भो ब्रह्मामरपति गणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे भोजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्छं कटितटे दुकुलं नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधे चतुर्दश अध्याय षोडश श्लोक থেকে আলোচনা। ষোড়শ শ্লোক পাঠ করার আগে তো প্রথমে গুরুদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ষোড়শ শ্লোক। महर्षि तमुपासीनं प्रश्रयावनतं खितौ पतिपूज्य महाराज समाभाष्येदमब्रवीत्। महर्षि तमुपासीनं प्रश्रयावनतं खितौ प्रतिपूज्य महाराज समाभाष्येदमब्रवीत्। हे महाराज परीक्षित,
চিত্রকেতু যখন বিনয়াবনত-ভাবে মহর্ষির সেই পাদপদ্মের পাশে মাটিতে বসছিলেন, তখন ঋষি অঙ্গিরা তাকে তার বিনয় এবং আতিথেয়তার জন্য অভিবাদন জানিয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন। কাহিনীটা আমাদের মনে আছে যে চিত্রকেতু মহারাজের 1 কোটি স্ত্রী ছিল, 1 কোটি পত্নী, কোনো সন্তান ছিল না। তিনি অত্যন্ত ধনী, সমগ্র পৃথিবীর সম্রাট ছিলেন। যেহেতু তার কোনো সন্তান ছিল না, তাই তিনি দুঃখী ছিলেন। সৌভাগ্যক্রমে অঙ্গিরা ঋষি তার রাজ্যে এসে পদার্পণ করেছিলেন এবং চিত্রকেতু মহারাজ তাকে অত্যন্ত আড়ম্বর সহকারে তার আতিথেয়তা, তার সম্মান, তার পূজা আদি করেছেন এবং মাটিতে বসে, অঙ্গিরা মুনি সিংহাসনে বসে আছেন আর মাটিতে বসে তিনি হাত জোড় করে বিনয়ভাবে স্তুতি করছেন যে আমার গৃহে, আমার রাজ্যে আপনার পদার্পণ, আপনার সেই চরণধূলি আমাদের জীবনকে ধন্য করেছে। হে মহাত্মা, অনেক সৌভাগ্যের ফলে আপনার চরণধূলি প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ হয়েছে। তখন অঙ্গিরা মুনি বলছেন, অঙ্গিরা উবাচ অপি তেহ নাময়ম স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতিভির্গুপ্ত পুমান রাজা চ সপ্তভি। অঙ্গিরা উবাচ অপি তেহ নাময়ম স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্ত পুমান রাজা চ সপ্তভি। মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, আমি আশা করি আপনার দেহ, মন এবং রাজকীয় পার্ষদ ও সামগ্রী সব কুশলে রয়েছে। প্রকৃতির 7টি তত্ত্ব, মহাতত্ত্ব, অহংকার ও পঞ্চতন্মাত্র যখন যথাযথভাবে থাকে, তখন জড়তত্ত্বের মধ্যে জীব সুখী থাকে। এই 7টি তত্ত্ব ব্যতীত জীবের অস্তিত্ব থাকতে পারে না। তেমনি রাজাও সর্বদা 7টি তত্ত্বের দ্বারা রক্ষিত। তার উপদেষ্টা মানে গুরু, মন্ত্রীবর্গ, রাজ্য, দুর্গ, কোষ, দণ্ড আর মিত্র। রাজার এই 7 জন হচ্ছেন সহায়ক। প্রথম হচ্ছে গুরুদেব। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেও দেখা গেছে চাণক্য পণ্ডিত উপদেষ্টা ছিলেন, যার ফলে তিনি অনেক দুর্ধর্ষ কাজ সহ তিনি সর্বক্ষেত্রে বিজয়ী লাভ করেছিলেন। তারপরে মন্ত্রীবর্গ অনুকূল হওয়া দরকার। মন্ত্রীবর্গ অনুকূল না হলে তো এই মন্ত্রী পরিষদ যদি বিগড়ে যায়, রাজার পতন নিশ্চিত। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যসভাতে দেখেন, যেই তৃণমূল হেরে গেল, তার সমস্ত সাঙ্গ পাঙ্গরা তাকে ছেড়ে দিল। সেই জন্য এখানে বলছেন মন্ত্রীবর্গ অনুকূল থাকা দরকার, রাজ্য দুর্গ ভালো করে থাকবে, রাজকোষ, সামনে এসে বসেন, অত দূরে আওয়াজ যাচ্ছে, রাজকোষ, রাজকোষে অনেক টাকা পয়সা থাকা দরকার, আর দণ্ড আর মিত্র। তো প্রভুপাদ লিখছেন যে কেউ তখনই সুখী হতে পারে তার যেরকম এই 7টা রক্ষক, পঞ্চতন্মাত্র আর অহংকার মহাতত্ত্ব তার বশীভূত থাকে। ঠিক সেই রকম প্রত্যেক রাজারও এই 7টা জিনিস
তার বশীভূত থাকতে হবে। আত্মানং প্রকৃতিত বধ্যা নিধায় শ্রেয় আপনুয়াত রাজ্ঞা তথা প্রকৃতয় নরদেবাহিতাধয়। আত্মানং প্রকৃতিত বধ্যা আত্মানং প্রকৃতি সধ্যা নিধায় শ্রেয় আপনুয়াত রাজ্ঞা তথা প্রকৃতয় নরদেবাহিতাধয়। হে নরদেব, রাজা যখন সাক্ষাৎভাবে এই সপ্ত প্রকৃতির অনুবর্তী হন তখন তিনি সুখী হন। তেমনি তারাও যখন তাদের ধন সম্পদ ও কর্মক্ষমতা রাজাকে নিবেদন করে, রাজা আদেশ পালন করেন, তখন তারাও সুখী হন। একে উপরে অনুবর্তী রাজার কথা মন্ত্রী বা অন্যান্য পারিষদরা শুনবেন, আর অন্যান্যদের কথাও শুনবেন। এই শ্লোকে রাজা এবং তার আশ্রিতদের প্রকৃতির সুখের কথা বলা হয়েছে। রাজা প্রভু বলে তার কাজ কেবল যারা তার অধীনে রয়েছে তাদের আদেশ দেওয়াই নয়, কখনো কখনো তাদের উপদেশ পালন করাও তার কর্তব্য। তেমনি যারা অধীনস্থ তাদের কর্তব্য রাজার উপর নির্ভর করা। এইভাবে পরস্পরের উপর নির্ভর করলে সকলেই সুখী হবে। সব জায়গায় এখন তো কোয়ালিশন সরকার না, তো জনগণের কথাও শুনতে হবে, মন্ত্রী পরিষদের কথাও শুনতে হবে, আর নিজের কথাও নিজের মনোভাবটাও ব্যক্ত করে শোনাতে হবে, আমি কি করতে চাইছি। অপিদারা প্রজামাত্যা ভূত্যা শ্রেণ অথ মন্ত্রেণ পৌরা জানপদা ভূপা আত্মজা বশবর্তীন। হে রাজন, তোমার পত্নী, প্রজা, অমাত্য, ভৃত্য, তেল মশলাদি সরবরাহকারী বণিকগণ, মন্ত্রীবৃন্দ, পুরবাসীগণ, রাজ্যপালগণ, পুত্রগণ সকলে তোমার বশবর্তী আছে তো? শুধু মন্ত্রী পরিষদ বশবর্তী থাকলে হবে না, যারা আমাদের কাজ করছে তাদেরও আপনার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস থাকা উচিত, এবং আপনিও তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। বর্তমান সরকারের প্রত্যেকটি রাজ্যে বা কেন্দ্রে, বিশেষ করে আমাদের এর আগের সরকার ছিল তৃণমূল, তারা তো সবাইকে খাইয়ে দাইয়ে রেখেছিল, সবাই বেটে খাও। একটা রাস্তা যদি 20 লক্ষ টাকার অনুমোদন হয়, বাজেট পাস হয়, এ সবাই খেয়ে দিয়ে লাস্টে একটু কাজ হতো, সেটাও ঠিক না। সবাই জনগণের জন্য হিত কামনা করবে, তার যতটুকু পারিশ্রমিক সে নেবে, বাকি কাজ জনগণের টাকা জনগণের সেবার জন্য ব্যবহার হবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেরকম বৃষ্টি, আমরা যেখানে আছি এটা হচ্ছে পালাটানা, তাই না? পালাটানা, কি সুন্দর নাম, জগন্নাথকে টানবে না, পালাটানা। পালাটানা ইস্কন মন্দির, এটা গোমতী জেলা, হ্যাঁ গোমতী জেলা। এখানে কাছেই হয়েছে আমাদের উদয়পুর মাতার মন্দির, মাতার বাড়ি বলে, মায়ের বাড়ি অরিজিনালি। মায়ের শরীরকে যখন ভগবান বিষ্ণু খণ্ড খণ্ড করেছিলেন, তার 51 পীঠের এটা একটা পীঠ। কি পড়েছে এখানে? চরণ। তো এখানে সেই ষোড়শী মায়ের পূজা হচ্ছে কাছেই, এবং কেন্দ্রীয় সরকার বিশাল প্রকল্প করে মন্দির বানাচ্ছে, খুব বিখ্যাত, এবং তার নাম হচ্ছে ত্রিপুরেশ্বরী, যার ফলে এই রাজ্যের নাম ত্রিপুরা। এই ত্রিপুরেশ্বরী মাতা,
তো সেখানে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে আওয়াজ শুনতে পাচ্ছেন, সারা রাত সারা দিন বৃষ্টি হচ্ছে। প্রভুপাদ বলেছেন মেঘ তৈরি হয় কিভাবে? সূর্য তার সূর্য রশ্মি দিয়ে পুকুরের, নদীর, খাল বিলের জলকে বাষ্পীভূত করে মেঘ হয়। খাল বিল, সমুদ্র, নদী নালার জল নিয়ে মেঘ তৈরি, আর মেঘ সব জায়গায় জল ছড়িয়ে দেয়। ঠিক সেরকম সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নেবে, ট্যাক্স নিচ্ছেও, বা বর্তমান নাম হচ্ছে জিএসটি। ওই ট্যাক্স নিয়ে সেই কোষ বা ভান্ডার জনগণের সেবার জন্য, গরিব দুঃখীদের ঘর বাড়ি, রাস্তাঘাট তৈরি করা, ত্রাণ তহবিল এসব তৈরি করা উচিত। কিন্তু বর্তমানে হচ্ছে এই সরকার যদি কিছু ত্রাণ দিতে চান তখন আর কেউ গরিব থাকে না, ধনী লোকও গরিব হয়ে যায়, ফ্রিতে যা পাওয়া যায়। সকালে একটা ইউটিউব দেখছিলাম, একটা একটা কি বলে কোরিয়ার সার্ভিস, কি বলে বাড়ি বাড়ি যে, হ্যাঁ, ডিটিডিসি কোরিয়ার সার্ভিস, ওরা এসছে মাল অর্ডার হয়েছে মাল দিতে। তো একটা বাড়িতে এসে যে তোমার পার্সেল আছে, পার্সেল দিতে এসে, পার্সেল আছে, বলছে আমার পার্সেল, বলছে হ্যাঁ কি, দুটো আইফোন বের করেছে, আইফোন। ও তো লোভে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি, আমি অর্ডার দিয়েছি। তো এখন আইফোন দুটো নিয়েছে, বলে আপনি কি পেমেন্ট করে দিয়েছেন? বলছে হ্যাঁ হ্যাঁ অনলাইনে পেমেন্ট করুন, পেপারটা সই করুন, আপনি মাল পাচ্ছেন। তারা বলছে আপনার কি অন্নপূর্ণা ভান্ডার আছে? বলছে হ্যাঁ। বলছে আপনি এত দামি আইফোন ব্যবহার করছেন, আবার অন্নপূর্ণা ভান্ডার? বলছে কেন? আমার পাশের বাড়িতে তো 5 লোকের 5টা আইফোন আছে, 5 জনই অন্নপূর্ণা ভান্ডার, সরকার দিচ্ছে, নেব না কেন? বলছে সরকারের ভান্ডার তো গরিব লোকেদের জন্য। বলছে বেশি কথা বলো না, পার্সেল দিতে এসছো, পার্সেল লাও, হাঁটো এখান থেকে। বলছে না, এটা তো গরিব লোকের, গরিব দুঃখীদের প্রকল্প, আপনার কেন নিচ্ছে? আর তখন লাঠি নিয়ে তাড়া করেছে। মন কথা হচ্ছে সরকার যে দেবে, সাধারণ লোকেরও একটা সততা থাকা দরকার, যে আমার তো ভগবান দিয়েছে, যাদের প্রয়োজন, ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, তাদের একটু সরকার সাহায্য করে। কিন্তু জনগণ তো লুটে খাচ্ছে, কি করা যাবে, সরকারও পেরে উঠছে না। সেজন্য এখানে বলছেন যে সবাই, যে তোমার পত্নী, প্রজা, অমাত্য, তারপরে তোমার সঙ্গে যারা ব্যবসা করছে, মন্ত্রীবৃন্দ, পুরবাসী, রাজ্যপাল, পুত্র, সকলে যদি সততা বজায় রাখে তাহলে রাজাও খুশি থাকবে এবং প্রজাগণও সুখী হবে। যস্যাত্ম অনুবসচ্চেত সাত সর্বে তদ্বশগা ইমে লোকাস পালা যচ্ছন্তি সর্বে বলি মতন্ত্রিতা। যদি রাজার মন সম্পূর্ণরূপে সংযত থাকে তাহলে তার পরিবারের সমস্ত সদস্য, রাজকর্মচারীগণ সকলেই তার অধীন থাকেন। তার রাজ্যপালগণ তাকে যথাসময়ে অবাধে কর প্রদান করেন। অতএব নিম্নতর ভৃত্যদের আর কি কথা। তো এখানে ভাগবতমের এই শিক্ষা আমরা পাচ্ছি, আমার চারিপাশের লোকজন যারা যারা আছেন সবাই আমার অনুবর্তী যদি থাকে তবে কাজ করার সুবিধা হয়। মন্ত্রী, বিশেষ করে মন্ত্রী, জগন্নাথের একটা কাহিনী শোনাবো মন্ত্রী নিয়ে, খুব ইন্টারেস্টিং কাহিনী। এখন রথযাত্রা চলছে, রথযাত্রা চলছে না চলবে একই কথা, কিন্তু
স্নান যাত্রা থেকে রথযাত্রা শুরু হয়ে গেছে। এখন শুধু বাড়ি বাড়ি গিয়ে লোককে নেমন্তন্ন করতে হবে। আর মনে কয়দিন বাকি? 6 দিন না কত? আজকে হলো কত তারিখ? 10। 16 তারিখে রথ। 16 তারিখে রথ। সেই জন্য আর মাত্র 6 দিন গুনে গুনে, 6 দিন তো আজকের দিন তো চলেই গেল, আর 5 দিন। স্নান যাত্রা থেকে রথ শুরু হয়েছে। জগন্নাথ ঘরের ভিতরে ঢুকে গেছেন, তার বেশি সেবা করতে হবে। সবাই মিলে রথযাত্রা যে হবে তার একটা আমন্ত্রণ নেমন্ত্রণ করতে হবে। আমন্ত্রণ করতে পারেন, না হলে নেমন্তন্ন করতে হবে। দুটো পার্থক্য কি? আমন্ত্রণ মানে লোক আসবেন, অনুষ্ঠান দেখে চলে যাবেন। নেমন্তন্ন মানে লোক আসবে, তাকে খাওয়াতে হবে, এটা বলে নেমন্তন্ন। অনেক কার্ডে লেখা থাকে আমন্ত্রণ, আমন্ত্রণ পত্র, আবার কোনো কার্ডে থাকে নেমন্তন্ন পত্র। বিয়ে বাড়িটা নেমন্তন্ন হয়, আর অন্যান্য অনুষ্ঠানগুলো আমন্ত্রণ লাগিয়ে দেয়। ঠিক আছে? তো এখন ঠিক 9টা প্রসাদ পেয়ে সব বেরোবেন, ঘুরবে। রথযাত্রা আছে, আসেন আপনি প্লিজ। বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ করতে হবে, নেমন্তন্ন করতে হবে। তো সেই জন্য রথযাত্রা চলছে। ঠিক আছে, রথযাত্রা চলছে। জগন্নাথ এখন মাসির বাড়িতে যাবেন, তার প্রস্তুতি নিচ্ছে। এখন তার অনবসর কাল, তিনি এখন লক্ষ্মী দেবীর হাতে সেবা গ্রহণ করছে। তো একটা মন্ত্রীর একটা কাহিনী পড়ে শোনাচ্ছি। আমাদের পুরুষোত্তম ধামে পুরুষোত্তম দেব বলে একজন রাজা ছিলেন উড়িষ্যাতে। তিনি একবার দক্ষিণ ভারত রাজ্য জয়ের জন্য গিয়েছিলেন, এবং তিনি একবার কাঞ্চিতে তিনি ক্যাম্প করেছিলেন। আর পুরীর এখনো রাজপ্রথা আছে, কিন্তু রাজা মানে তিনি হচ্ছেন ভগবানের সেবক, ভগবানকেই মালিক বলে মনে করেন। তিনি ভগবানের প্রতিনিধি হিসাবে রাজ্য চালাতেন। উড়িষ্যাতে এখনো জগন্নাথকে মনে করে মেন মন্ত্রী। তারা উড়িয়াতে একটা কথা বলে, যে দেশের জগনারায়ণ সে দেশের কৌনসি রাজার নাহিক প্রয়োজন। যে দেশে জগন্নাথ আছে ওই দেশে রাজা মন্ত্রীর কারো দরকার নেই। জগন্নাথ একাই সারা দেশ চালাবেন, আর চালাচ্ছেনও। তাই জগন্নাথ মন্দিরের ইনকাম দিয়ে সারা উড়িষ্যা চলছে, এত ইনকাম। তো তিনি ভগবানকে প্রণাম করে ভগবানের আশীর্বাদ নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণে গেছেন। তো কাঞ্চিপুর বলে একটা জায়গা আছে দক্ষিণ ভারত, ওখানে ক্যাম্প করেছিলেন। কিভাবে কিভাবে ওই কাঞ্চি রাজার কন্যার সঙ্গে, তার পদ্মাবতী কন্যার সঙ্গে রাজার দেখা হয়, দুজনের ভালোবাসা হয়ে যায়, দুজন দুজনকে পছন্দ করেন। আর রাজকন্যা তার বাড়িতে সেই নিবেদন করেছেন। তখন কাঞ্চিপুরের যে রাজা, কাঞ্চি রাজা পুরুষোত্তম দেবকে তার রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন, এবং দুজনে কথাবার্তায় রাজিও হয়েছেন। ঠিক আছে, আমার কন্যাকে আপনার মতো রাজকুমারের হাতে সম্প্রদান করবো, আর আমার কন্যাও আপনাকে পছন্দ করে। তারপরে দক্ষিণ ভারত ভ্রমণ করে চলে এসছেন। মুখে মুখে তো বিয়ের কথা হয়ে গেছে। কাঞ্চির রাজা কিছুদিন পরে কাঞ্চির রাজা মন্ত্রীকে পাঠিয়েছেন উড়িষ্যাতে পুরুষোত্তম দেবের খোঁজ নিতে। আমরা কি করি, যদি আমাদের মেয়ে থাকে যেখানে সেখানে বিয়ে দিয়ে দেবো নাকি? না তো, ছেলেটা কেমন 2-4 জন লোককে জিজ্ঞাসা করব, কতদূর পড়াশোনা করেছে, কি ইনকাম করে, বিস্তারিত বিস্তারিত স্বভাব চরিত্র জেনে তারপরে মেয়েকে বিয়ে দেব। রাজাও পাঠিয়েছেন মন্ত্রীকে। তো রাজাকে তো এখানে দেখলাম ভালো, খবর নিয়ে আসুন, আসলে ওর রাজ্য আছে কি নেই, গিয়ে তো খোঁজ নেয় নাকি।
তো মন্ত্রী এসেছেন, কাঞ্চি রাজার মন্ত্রী এসেছেন উড়িষ্যাতে পুরুষোত্তম দেবের বিস্তারিত বিবরণ জানতে। আর এসে দেখছেন, হ্যাঁ বিশাল রাজত্ব, আর খুব বলিষ্ঠ রাজা, সবাই তার অনুগত। সব দেখে থেকে মন্ত্রীরও খুব পছন্দ হয়েছে। চলে যাবে, তখন রাজা বলছেন কয়েকদিন পর আছে রথযাত্রা, আপনি চলে যাবেন কেন, কয়েকদিন থেকে যান, রথ দেখে যাবেন। রথ দেখার সৌভাগ্য তো সবার হয় না, তা আবার পুরীতে। আগে তো শুধু পুরীতেই রথ হতো, তো থেকে যান। তখন মন্ত্রী বলেন ঠিক, সুযোগ যখন এসছে কয়েকদিন থেকে যায়। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রথে উঠে গেছেন, পহন্ডি বিজয় করে রথে উঠে গেছেন। হাজার হাজার লাখো লাখো লোক এসছে রথ দেখার। আর সে সুন্দর রথ সাজানো হয়েছে, এত সুন্দর সাজানো হয়েছে, চারিদিকে কাঁসরের বাজনা, শঙ্খধ্বনি, ব্রাহ্মণদের বেদধ্বনি, সে জায়গাটা একটা অপূর্ব মাধুর্য মণ্ডিত হয়ে গেছে। আর সে মন্ত্রী তো জীবনে এসব দেখেনি, হাঁ করে দেখছি, কি আমার পরম সৌভাগ্য, পুরীতে দাঁড়িয়ে আমি রথ দেখছি। তারপরে রাজা এলেন, আর রাজা আসতে আরো চারিদিক মুখরিত হয়ে গেছে, খোল করতাল, কীর্তন, নাচন, গায়ন, দারুণ। আর রথ করার আগে, রথ চালু হওয়ার আগে এই প্রথা আছে যে রথ যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে ঝাড়ু দিয়ে চন্দন জল ছড়িয়ে ছড়িয়ে যাবে। হয় না, কোনো বিশিষ্ট ব্যক্তি এলে বাড়িতে কি করেন, রাস্তাঘাট পরিষ্কার করে চন্দন জল ছড়িয়ে, আমাদের তো হিন্দুদের প্রথা আছে। তো রাজা ঝাড়ু নিয়েছেন, সোনার ঝাড়ু। আমাদেরও রথযাত্রায় আমরা রাজাকে পাই না, কিন্তু কাছাকাছি কোনো বিধায়ক, কোনো সংসদ বা উচ্চপদস্থ কোনো মন্ত্রী, পুলিশ অফিসারকে দিয়ে করায়, এটা প্রথা। তো রাজা, আর আমাদের তো সোনার ঝাড়ু আনার ক্ষমতা নেই বা সুরক্ষা নেই, ও ঝাড়ুটিকে একটা সোনার কালার করে দিই, হ্যাঁ তা সোনার ঝাড়ু। তো রাজা ঝাড়ু ধরেছেন, সোনার ঝাড়ু, রাজ পোশাকে আছেন, পাগড়ি আছে, মুকুট আছে, ঝাড়ু ধরে ঝাড়ু দিতে শুরু করেছে। খুব বিনয় ভাবে জগন্নাথের সামনে তিনি প্রকাশ করছেন, আমি আপনার দাস, আপনি অরিজিনালি রাজা, আমি হচ্ছে আপনার দাস। তার জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়ার পরে চন্দন অগুরু জল নিয়ে ছড়িয়ে রথযাত্রা উদ্বোধন করলেন। এই যে কাঞ্চি রাজার মন্ত্রীর মনে সন্দেহ হয়েছে, আরে এই ঝাড়ু দেয় কেন, ঝাড়ু তো মেথররা দেয়, তাহলে এই তো রাজা না, এ রাজা না, এ একটা মেথর। সেই মন্ত্রী তো রাজার যেই মহত্বপূর্ণ সেবা মন্ত্রী বুঝতে পারেনি, যে তিনি রাজা হয়েও ভগবানের সামনে ঝাড়ু দিচ্ছেন, তার দৈন্যতা, তার সেবা ভাব, তিনি নিজেকে ভগবানের দাস রূপে মনে করছেন। মন্ত্রীর ওটা মাথায় ঢুকলো না। মন্ত্রীর মাথায় ঢুকলো এটা ঝাড়ুদার, তো এটা রাজা না, তো কি মাথায় ঢুকলো, মাথায় উল্টো পাল্টা চিন্তা করতে করতে কাঞ্চি রাজার কাছে ফিরে গেছে, দিয়ে বললেন, মহারাজ, যাকে আপনার কন্যা পদ্মাবতীকে বিয়ে দিতে চাইছেন ওটা রাজা নয়, ওটা একটা মেথর। হ্যাঁ, আমি সবার হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে দেখলাম ঝাড়ু দিতে। তখনকার দিনের হয়তো ক্যামেরা ট্যামেরা ছিল না, ফটো তুলে দেখাতে পারত। এমন ভাবে বুঝিয়ে বলেছেন, রাজা তো চিন্তায় পড়ে গেছেন, আরে আমার সুন্দরী রাজকন্যাকে মেথরের হাতে বিয়ে দিচ্ছিলাম না। ওখান থেকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে আমার পক্ষে কোনো মেথরের হাতে আমার কন্যাকে সম্প্রদান করা সম্ভব না, প্রত্যাখ্যান করে দিলেন। আর এদিকে পদ্মাবতীও ভেঙে পড়েছে, কেন পদ্মাবতী ব্যক্তিগতভাবে পুরুষোত্তম রাজাকে পছন্দ করেছিলেন।
পদ্মাবতী তো চোখের জলে ভাসছে। হ্যাঁ, তখন পুরুষোত্তম রাজারও একটা অপমান কিনা বলেন, আমি জগন্নাথের সামনে ঝাড়ু দিলাম, আমাকে কিনা বলে মেথর, এর প্রতিশোধ নেব। তখন এখান থেকে কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হলেন। পুরো পাত্র মিত্র মন্ত্রী সৈন্য সেনাপতি বিশাল দলবল নিয়ে গেছেন কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ। কিন্তু এক সময় কি হলো, ওই সময় হঠাৎ ক্যাম্পে আগুন লেগে গেছে, তাই যুদ্ধক্ষেত্র ত্যাগ করে সবাই ফিরে আসতে বাধ্য হলেন। তো বিশাল একটা অপমান। আর যুদ্ধের সময় একটা শর্ত ছিল, কাঞ্চি রাজার উপাস্য দেবতা ছিল গণেশ, গণেশের পূজা করত। আর এই পুরুষোত্তম রাজার কাকে পূজা করত? জগন্নাথ। শর্তটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে এই যুদ্ধে যদি পুরীর রাজা পুরুষোত্তম হেরে যান, জগন্নাথকে গণেশের পিছনে বসতে হবে। আর যদি কাঞ্চি রাজা হেরে যায়, তাহলে গণেশকে জগন্নাথের পিছনে। বুঝা গেল? যদি পুরুষোত্তম রাজা হেরে যায়, তাহলে পুরুষোত্তম রাজার যে বিগ্রহ গণেশ, সে সামনে থাকবে, জগন্নাথ চলে যাবে পিছনে। আর যদি পুরুষোত্তম দেব রাজা জিতে যায়, তাহলে হবে কি, জগন্নাথ সামনে থাকবেন, গণেশ পিছনে থাকবে। তো এ বেচারা চিন্তা করছেন, আমি যাই হেরে যাচ্ছি, এটা তো শুধু আমার হার না, সারা জগতের হার, জগন্নাথেরও হার। তাই জগন্নাথকে গিয়ে বলছেন, প্রভু এই আপনার কেমন লীলা, আমি যাই হেরে যাচ্ছি, এটা তো আমার হার না, আপনাকে সারা জীবন গণেশের পিছনে বসতে হবে। আপনি চিন্তা করে দেখেছেন কি? কিছু করুন, আমি ওই বিয়ে টিয়েটা ততটা মানি না, কিন্তু এটা একটা সম্মানের ব্যাপার, একটা ইজ্জত বলে না, কি বলে, ইজ্জতের লড়াই। কি হবে? তখন জগন্নাথ বললেন, তার স্বপ্নে আবির্ভূত হলেন, বলছে না, তুমি আবার যাও যুদ্ধ করতে, তোমাকে আমি গিয়ে যুদ্ধে সাহায্য করব, তুমি পুনরায় রেডি হও। তো তখন সকালে ঘুম ভাঙার পরে রেডি করলেন সমস্ত সৈন্য সেনাপতি মন্ত্রী, যে আমরা যাব আবার কাঞ্চি অভিযান যাব, সবাই রেডি হও। তো রেডি হয়ে চলছেন পুরো বিশাল টিম নিয়ে। এদিকে কি হয়েছে, ভগবান স্বয়ং একটা কালো ঘোড়ায় আর বলরাম সাদা ঘোড়ায় চড়ে আগে যাচ্ছেন। রাজা জানেন না, কিন্তু কালো ঘোড়ায় চড়ে জগন্নাথ আর সাদা ঘোড়ায় চড়ে বলরাম যাচ্ছেন আগে, অনেক আগে, এরা দেখতে পাচ্ছে না, অনেক আগে, রাজাও জানেও না। জগন্নাথ বলরাম যখন যাচ্ছেন, যে তখন আবহাওয়া ছিল অত্যন্ত গরম, বৈশাখ মাসের সময়। আর দক্ষিণ ভারতে কত রোদ হয় জানেন, প্রচন্ড খরা, প্রচন্ড উত্তপ্ত। দেখেন ওই দক্ষিণ ভারতের লোক সব কালো, দেখবেন বেশিরভাগ কালো, এত রোদ, এত গরম। তো যখন তারা চিল্কা হ্রদ অতিক্রম করলো, তখন জগন্নাথ বলদেব দুজন একটু তৃষ্ণা লাগছে। হঠাৎ দেখছেন একজন বৃদ্ধা গোয়ালিনী, তার নাম ছিল মনিকা, মাথায় ঘোল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করতে। আর এ দুজন গিয়ে সামনে দাঁড়িয়েছে, ঘোড়াটা দাঁড় করে দাঁড়িয়েছে, এই দাঁড়াও। নেমেছে, বলে আমাদের ঘোল দাও, খাবো। পুরো ঘোল দুই ভাই খেয়েছে, খেয়ে দিয়ে ঘোড়ায় উঠে চলছে। তখন এই বুঝে, আরে রে রে রে, তোমরা ঘোল খেয়ে চলে গেলে টাকা দেবে না?
আমার তো এটাই ইনকাম, আমার সংসারকে কি খাওয়াবো? এটা বাজারে বিক্রি করে আমি চাল তরকারি কিনে নিয়ে সংসারে খাই। টাকা দাও, ঘরের মূল্য দাও। তখন এরা বলছে আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমাদের রাজা পিছনে আসছে, তার কাছ থেকে টাকা চেয়ে নিও। বলে রাজাকে আমি কি করে বুঝাবো যে তোমরা ঘোল খেয়েছো? রাজা বিশ্বাস করবে এবার কি করে? তখন জগন্নাথ তার আংটি দিয়েছে। আপনি বলেন তো, জগন্নাথের তো হাত নেই, আংটি কোত্থেকে এলো? এখানে লেখা আছে অঙ্গুরীয়। অঙ্গুরীয়, অঙ্গুরীয় মানে আংটি। একদম সুন্দর আংটি দিয়েছে, যে এটা রাজাকে দেখাবে, তাহলে রাজা তোমার এই পুরো ঘোলের পয়সা উনি দেবে। ও অপেক্ষা করে আছে। এই দুজন তো চলে গেল। তারপরে আসছে রাজার দল বানানো। এই মহিলা একদম হাত ঘেড়ে দেয়। এত বড় রাজা, মন্ত্রী, সেনাপতি, সৈন্য, এই একটা বৃদ্ধা মহিলা আটকে দেয়। এই দাঁড়াও, কি ব্যাপার, তোমার সাহস তো কম না? আমাদের যাত্রা পথে বিঘ্ন। বলছে না, বিঘ্ন না, তোমাদের আগে দুজন সোলজার গেছে, সৈন্য গেছে। বলছে আগে গেছে? বলছে হ্যাঁ, তারা আমার এই হাঁড়ির পুরো ঘোল খেয়েছে। তোমাকে পয়সা মিটাতে হবে, তারপরে যাবে। বলছে আমরা তো প্রথম যাচ্ছি, আমাদের আগে তো কেউ নেই। বলছে হ্যাঁ, একজন কালো ঘোড়াতে চড়ে গেছে, একজন সাদা ঘোড়াতে চড়ে, একদম সুঠাম সেও, আর তাদের শরীরে কি তেজ, যেন মনে হচ্ছে এই দুজনই সারা বিশ্বকে একদম মেরে ছারখার করে দেবে, এত তেজ। আর তোমার বিশ্বাস হচ্ছে না? না, এই দেখো তোমাদের সৈন্য আংটি দিয়ে গেছে, এই আংটি ফেরত নাও, টাকা দাও। আংটি দেখে রাজা বুঝে এই তো জগন্নাথের আংটি। তখন রাজা নিশ্চিত হয়ে গেলেন যে আমাদের সামনে কে যাচ্ছেন। জগন্নাথ রাত্রে স্বপ্নে বলেছেন যে আমি তোমাকে সাহায্য করব। তাহলে জগন্নাথ বলদেব যাচ্ছে সামনে, আমাদের যুদ্ধ জয় নিশ্চিত। রাজা খুব খুশি হলেন, শুধু টাকা নয়, পুরো রাজ্য ছিল তো। তখন বলে এই গ্রামটা তোমার নামে করে দিলাম। সেই গ্রাম সেই মহিলার নামে লিখে দিয়েছিলেন। সেই গ্রামের নাম এখনো আছে, মাণিকা পাটনা। এর নাম মণিকা, আর গ্রামের নাম দিল মণিকা পাটনা, মানে এই গ্রামের মালকিনকে এই মণিকা। তো তারপরে সেবারে যুদ্ধ হলো। যুদ্ধে কাঞ্চি রাজা তো পরাস্ত হয়ে গেল। তারপরে গণেশকে নিয়ে আসা হলো। গণেশ তো পিছনে বসছে, এখনো দেখে পুরী গেছেন না আপনারা কেউ? জগন্নাথ পিছনে গণেশ আছে, কাঞ্চি গণেশ একদম বসে আছেন গণেশ জগন্নাথ। যাই হোক, এখন রাজা পরাস্ত হয়েছে, রাজকুমারীকে বন্দি করো। ওর বাবা বলছিল না, এই পুরুষোত্তম দেব রাজা নয়, মেথর, মেথরের হাতে বিয়ে দেব না, একে বন্দি করে নিয়ে চলো, মেথরের হাতে বিয়ে দেব। পদ্মাবতীকে বন্দি করে নিয়ে চলে গেলে, মেথরের সঙ্গে বিয়ে দেব। এদিকে পদ্মাবতী তো ভয়ে একদম, রাজকুমারীর বিয়ে হবে মেথরের সঙ্গে। মন্ত্রীকে বললেন, মহামন্ত্রীকে, রাজা, যে আপনি একে ঘরে রাখুন, উপযুক্ত মেথর দেখে ওকে বিয়ে দিন, একটা মেথর ঠিক করে একে বিয়ে দিন। মন্ত্রী খুব চালাক ছিলেন। মন্ত্রী সেরকম না হলে দেশ চালাবে কি করে? মেন তো মন্ত্রী চালায়। তখন মন্ত্রী বলছে ঠিক আছে মহারাজ, আমি আমার বাড়ি থেকে রাখছি, উপযুক্ত মেথর খুঁজে একে বিয়ে দেব, উপযুক্ত মেথর। আর পদ্মাবতী রাজকুমারী তো দিন রাত শুধু কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে। ছিলাম রাজকুমারী, এখন বিয়ে হবে কার সঙ্গে? মেথরের সঙ্গে। হঠাৎ বছর ফিরে আবার রথ, রথের দিন মন্ত্রী বলছেন, রাজকুমারী আজকে তোমার বিয়ে, আমি মেথর আজকে দেখে রেখেছি, আজকে তোমার বিয়ে, তুমি সেজে গুজে থাকো। হ্যাঁ,
ও তো আরো ভয় খেয়ে গেছে, এতদিন তবু মন্ত্রীর বাড়িতে ছিলাম, এখন কার বাড়িতে যেতে হবে? মেথরের বাড়ি। তো আরো কাঁদে, বলছে একটু ভরসা রাখুন জগন্নাথের উপরে, এত ভেঙে পড়ার কিছু নেই, কিছু তো ব্যবস্থা ভগবান আপনার জন্য করেছেন, ভগবানের উপর ভরসা রাখুন, কান্নাকাটি করে না, এখন সাজুন। আর বাড়ির মহিলাদের বলে দিয়েছে ভালো করে সাজিয়ে দাও, বিয়ের সাজ পরিয়ে দাও, ঠিক আছে? বা এখনকার দিনে কি বলে, বিউটি পার্লার থেকে সাজিয়ে নিয়ে আস, আগে সাজিয়ে দিত, ঘরে ঘরে সাজাতো। ওকে যত সাজাচ্ছে তত কাঁদে, কেন? কোথায় যেতে হবে? মেথরের বাড়িতে। এদিকে জগন্নাথ রথে উঠে গেছেন, রাজা এসে গেছেন, ঝাড়ু দেবেন। মন্ত্রী রাজকুমারকে বলছেন চলুন, তাকে পালকিতে নিয়ে রথের সামনে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো মন্ত্রী এসে রাজাকে বলছেন, মহারাজ, আজকেই রাজকুমারীর বিয়ে, তো আমি মেথর খুঁজে পেয়েছি, আজকে এই মুহূর্তে বিয়ে দেব। রাজা বলে, যান, এখন রথের সময় এসব বিয়ে টের কথা বলেন না তো, যেখানে পাচ্ছেন বিয়ে দিয়ে যান, ওসব আমি বুঝি না, বিয়ে দিয়ে। আর রাজার হাতে আছে ঝাড়ু, ঝাড়ু দেবে। তখন মন্ত্রী বলছেন, সেই মেথর হচ্ছেন আপনি, আপনাকে বিয়ে করতে হবে, উপযুক্ত মেথর আজকে পেয়েছি। তখন রাজা খুব খুশি হলেন, খুব খুশি। তো সেইখানে পদ্মাবতীর সঙ্গে রাজার বিয়ে হলো, ঠিক আছে? এই কাহিনী আপনারা পুরী গেছেন? পুরী মন্দিরে যখন ঢুকবেন, গরু স্তম্ভ আছে, ওই দেখবেন দেওয়ালে একটা ঘোড়ার উপরে কৃষ্ণ বসে আছেন, কালো ঘোড়ার উপরে নীল কৃষ্ণ, আর সাদা ঘোড়ার উপরে সাদা বলরাম ওখানে। আর মণিকা ঘোল নিয়ে ঘোল খাওয়াচ্ছে, ওই চিত্রটা আছে, পুরীতে গেলে দেখবেন ঘোল খাওয়াচ্ছেন ওখানে। তো এই মন্ত্রীর কথা আসতে সেই কাহিনীটা বললাম, যে কাঞ্চের রাজা দুই বিগ্রহ ছিল, এক ছিল গণেশ, আরেক ছিল রাধাকান্ত। তো রাধাকান্ত বিগ্রহ এখন কাশী মিশ্র বাড়িতে পুজো হচ্ছে, যেখানে মহাপ্রভু 18 বছর ছিলেন, আর কাঞ্চি গণেশ জগন্নাথের পিছনে পুজো হচ্ছে। তো যাই হোক, আজকের সেই কাহিনী বললাম, কাঞ্চি অভিযান, জগন্নাথ নিজে কিভাবে পুরুষোত্তম দেবের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন, এবং রথের দিন কিভাবে মহামন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে কিভাবে পুরুষোত্তম দেবকে পুনরায় পদ্মাবতী মিলিয়েছিলেন, সেই রকম মন্ত্রী অত্যন্ত বিচক্ষণ। বর্তমান যারা মন্ত্রী পরিষদ আছে, তাদের লোকজন অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যে কথা আজকে অঙ্গিরামণি বলছেন রাজাকে, যে আপনার মন্ত্রী, আপনার দাস, আপনার লোকজন আপনার অনুগত কিনা। তো সবাই সেই মন্ত্রীর খুব প্রশংসা করেছিলেন, খুব প্রশংসা। তো দুটো প্রশ্ন আছে, ঝটাপট করে একটু উত্তর দিয়ে দিই। একজন প্রশ্ন করেছেন ওমান থেকে, কাজের চাপে আমি মঙ্গল আরতি করতে পারি না, মানে আমার কাজ থেকে এসে রাত্রে রান্না করে খেতে খেতে প্রায় 1:30-2 বেজে যায়, মঙ্গল আরতি করতে পারি না, মনে খুব গ্লানি হয় যে আমি নিশ্চয়ই অপরাধ করছি, তো আমার কি করা উচিত, কি করা উচিত? আমি আপনাকে বলবো, মঙ্গল আরতি করা উচিত অবশ্যই, কিন্তু আপনার এখন যা কাজের পরিস্থিতি, কাজের সঙ্গে ব্যালেন্স করে চলুন। মঙ্গল আরতি না করতে পারলেও যখন উঠবেন, স্নান টান করে ভগবানকে আরতি করবেন, সেটা মঙ্গল আরতি নাও হতে পারে, আরতি করবেন, নাম জপ করবেন, একাদশী পালন করবেন, এইভাবে চলুন।
এতে গ্লানির কিছুই নেই। ভগবান আপনাকে সুযোগ দেবেন, আপনি মঙ্গলারতি করতে চাইছেন, হয়তো আপনার কাজটা একটু আগেও পিছু করে আপনি পরে হয়তো অ্যাডজাস্ট করতে পারবেন, হয়তো আপনি রাত্রি 10টায় শুয়ে যাবেন আর সকালে উঠে মঙ্গল আরতি করতে পারবেন। তো গ্লানির কিছুই নেই, আপনি যখনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি বিশ্রাম নেবেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে, এমন নয় রাত্রি 2টায় শুয়ে আবার 4টায় উঠে পড়বেন না। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন, যখন উঠবেন, উঠে স্নান টান করে আরতি করে নাম জপ করবেন, প্রসাদ পাবেন, এভাবে চলুন। ধীরে ধীরে ভগবান সব ব্যালেন্স করবেন, ভগবান সব আপনাকে সুবিধা করে দেবেন। আরেকটা প্রশ্ন করেছেন সুদীপ দালাই, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কালীনগর। আচ্ছা, আমি ক্ষমা প্রার্থী আপনার চরণ কমলে মহারাজ। আমার মা 2025 সালের মার্চ মাসে স্ট্রোক করেছিল, তারপর দিল্লি এইমসে দেখানো হয়েছিল। এখন মহারাজ এক্সারসাইজ করে কন্টিনিউ ওষুধ খাচ্ছে, কিন্তু মার্চ এই বাম সাইড হাত পা ভার হয়ে থাকে, আগের থেকে সুস্থ হয়ে গেছে, বাড়ির সব কাজ করে, কোনো অসুবিধা হয় না। কোনো কোনো সময় রাইট সাইডে মাথা আর হাত পা ভার হয়ে থাকে। মহারাজ আপনি কৃপা করে বলুন কি করলে তার উপশম পাওয়া যাবে, খাওয়া দাওয়া মেনটেন বা কোনো ডাক্তারবাবুকে দেখালে ভালো হবে? অবশ্যই ডাক্তার দেখাবেন, আর ডাক্তারের সুপরামর্শে থাকবেন। ডাক্তার ছাড়া এখন আর উপায় নেই, ওষুধ খাবেন, ভগবানের ভক্তি করবেন। আর যদি ডাক্তারি রেকমেন্ড করে যদি কোনো থেরাপি এক্সারসাইজ, সেটাও করবেন, তাহলে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। পুরো ঠিকঠাক না হতে পারলেও সুস্থ থাকবেন, কিন্তু আর কোনো ভারী অসুখের সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, শুভরাত্রি, আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ।